আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। বাংলাদেশে এখন একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ কিন্তু বেশ জোরালো। বিশেষ করে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের পক্ষ থেকে এই কথাটি বলা হচ্ছে এবং তারা বলছেন যে আগের মতো করে আর কিছু চলবে না, নতুন ফর্মুলায় নতুন বন্দোবস্তের আওয়াজটা তারাই বেশি তুলছেন। কিন্তু এখন নতুন বন্দোবস্তের কথা যতই বলা হোক না কেন, কার্যক্রম সেই পুরনো স্টাইলেই চলছে। এবং যারা নতুন নতুন করছেন, নতুন বন্দোবস্তের কথা, এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের নতুন বন্দোবস্তের প্রয়োজন আছে, কিন্তু এই যে যারা বলছেন নতুনের কথা, তারাই পুরনো ফর্মুলায় চলছেন এবং অনেক ক্ষেত্রেই তারা এমন এমন কাণ্ড ঘটিয়ে ফেলছেন যেগুলো কিন্তু বিতর্কের সৃষ্টি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ আগস্টের এই পরিবর্তিত বাস্তবতার যে পরিস্থিতি ছিল আমাদের, সেই সময় উনি দায়িত্ব নিয়েছেন এবং যে সরকার গঠিত হয়েছে, সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। এবং এবার আমরা দেখলাম যে মব সন্ত্রাসের একটা উৎসব আমরা দেখলাম। প্রথম কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু এরপর সাজানো মব সন্ত্রাস আমরা দেখলাম, অনেকগুলো প্রাণ চলে গেছে মব সন্ত্রাসে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বিএনপির একজন নেতা ফজলুর রহমান, তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই তিনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। তার কথার সঙ্গে একমত হওয়ার কোনো ন্যূনতম কোনো কারণ নেই এবং এসব কথার বেশিরভাগই খুবই কি বলে এগুলো, মানে কৌতুকপূর্ণ হিসেবে এগুলোকে বাতিল করে দেওয়া যায়, মানে খুব গুরুত্বপূর্ণ হিসেবে এগুলোকে বিবেচনা না করলেও চলে, গুরুত্ব না দিলেই হয়, ইগনোর করলেই হয়। এবং যদিও তিনি বিএনপি একজন নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং তার এই বক্তব্যগুলো যদি খুব সোজাভাবে আমরা দেখি তাহলে সেটা বিএনপির বিরুদ্ধেই যায়। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাব তিনি হয়তো দেবেন এবং খুব কড়া ভাষায় তাকে শোকজ করা হয়েছে। এবং ৫ আগস্টের এই যে পরিবর্তনকেও তিনি নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। তো এখন যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে একটা ভীতিকর অবস্থা করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং সেখানে সেনা মোতায়েন পর্যন্ত করতে হয়েছে। তো এই মব যে চলছে ইউনূস সরকার আমলে, এই মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের কিন্তু শুরু থেকে একটা গাফিলতি আমরা খেয়াল করেছি। ফলে এখন যারা এই অনেকেই ইঙ্গিত দিচ্ছেন যে নতুন বাস্তবতার পরিস্থিতিতে যদি এখন এই মব সন্ত্রাস চলে তাহলে তো সেই পুরনো স্টাডি চললো। একজন ব্যক্তির কথা আপনার পছন্দ হচ্ছে না, তাকে আপনি গ্রেপ্তার করাবেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি? শুধু কথা বলার কারণে। সে কথাগুলো হয়তো অসত্য, সে কথাগুলোর সঙ্গে আপনি একমত নন, কিন্তু তাকে যদি আপনি এখন গ্রেপ্তার করার জন্য তাকে যদি তার বাসার সামনে গিয়ে যদি একটা ভীতিকর অবস্থা আপনি তৈরি করেন, তাহলে তো পুরো যে এই যে পরিবর্তনের কথা সামনে আসছে, পুরো বিষয়টাই কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে। তো ফজলুর রহমানের এই আলাপচারিতাকে আমরা এও খেয়াল করলাম যে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম, তাকে বেশ ব্যাপকভাবে ডেকে টকশো সহ বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। মানে তার কথাগুলো বোঝাই যায় যে কোনো সাধারণ বিবেচনায় বুঝবেন যে এই কথার আসলে তেমন কোনো ওজন বা গুরুত্ব নেই এবং এই কথাগুলোকে তারা লুভে নিয়ে একটা ভিউ ব্যবসা তারা করছে, যেগুলোর আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। মানে দায়িত্বশীল গণমাধ্যমের যে আচরণ সেটা আমরা দেখিনি। তো এই ঘটনাটি খুবই উদ্বেগের সৃষ্টি করেছে। আইন ও সালিশ কেন্দ্র এটা নিয়ে তাদের নিন্দা উদ্বেগও তারা জানিয়েছে। মানে সমাজে যারা একটু ওয়াকিবহল শ্রেণী, যারা মনে করেন যে সমাজকে সুষ্ঠু ধারায় নিয়ে যেতে হবে, তাদের সবার পক্ষ থেকেই কিন্তু এই ঘটনাকে খুব নেতিবাচকভাবে দেখা হচ্ছে যে একজন মানুষের কথা পছন্দ না হয় তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে একটা ভীতিকর অবস্থা তৈরি করা হচ্ছিল। তো আশা করি এই ঘটনার একটা সমাধান হবে, আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। এর সঙ্গে বলতে চাই যে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগ নিয়ে একটা বেশ শোরগোল চলছে যে এই বিচারপতি কিভাবে নিয়োগ হলো। বিশেষ করে কয়েকটি নিয়োগ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। এর মধ্যে সাংবাদিক রাজীব আহমেদ তিনি তার একটা ফেসবুক পোস্টে লিখেছেন যে এবার নিয়োগের সময় কাউন্সিলের এক সদস্যের স্ত্রীকে ভাইভাই ডাকা হয়েছিল, আইন সচিব নিজেই প্রার্থী ছিলেন, নিয়োগও পেয়েছেন, বিএনপির এক নেতার শালা, এনসিপির এক নেতার শ্বশুর নিয়োগ পেয়েছেন এবং এই এনসিপি নেতা সার্জিস আলম তার শ্বশুর নিয়োগ পেয়েছেন এবং নিয়োগ পর এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে তিনি হয়তো বা কোনো প্রভাব খাটিয়ে থাকতে পারেন এটার ক্ষেত্রে। কিন্তু যতটুকু জানা যায় যে সব ধরনের প্রক্রিয়া মেনেই এই নিয়োগগুলো হয়েছে এবং সার্জিস আলম নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন যে তার শ্বশুরের সেই যোগ্যতা আছে তিনি বলছেন, কিন্তু তারপরও মানুষ কিন্তু বিশ্বাস করছে না। এবং দেখুন আলোচনাটা হচ্ছে এখানে বিএনপির এক নেতার শালার নিয়োগ হয়েছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আইন সচিব নিজেই প্রার্থী ছিলেন, তিনিও হয়েছেন, সেটা নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটি দেখা দিয়েছে সার্জিস আলমের শ্বশুর নিয়োগ পেয়েছে সেটা নিয়ে। আমরা জানি না, হয়তোবা তিনি সঠিকভাবেই নিয়োগ পেয়েছেন, কিন্তু প্রশ্নটি উঠছে কারণ সার্জিস আলম নিজে এখন যদিও এই সরকারে নেই, কিন্তু এই সরকারের উপর তাদের দলের বা তার একটা প্রভাব আছে বলে ধরে নেওয়া যায়। এবং সার্জিস আলম এর আগে তার এলাকায় যে শোডাউন করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এনসিপির আরো দু একজন নেতার কার্যক্রম নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তো সে কারণে মানুষ এই
যখন এই দলটি তো নতুন বন্দোবস্তের কথা বলছে, বলে এই দলের কার্যক্রম যখন আগের মতনই হবে তখন প্রশ্ন উঠবে, মানুষ সন্দেহ সংশয়ের চোখে দেখবে। এবং তার শ্বশুর যদি যোগ্যতার নিরীক্ষেও নিয়োগ পেয়ে থাকেন, এটাও কিন্তু রাজনৈতিকভাবে তাকে পশ্চাৎপদ করবে, মানে তাকে কিন্তু এটা বেনিফিট দেবে না, কারণ সবাই ধরেই নেবে যে তিনি প্রভাব খাটিয়ে এই নিয়োগটি দিয়েছেন। তো এই নিয়োগটি নিয়ে আরো অনেক ধরনের বিতর্কের সামনে আসছে, কারণ এই 2-1টি নিয়োগ নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে। কিন্তু রাজীব আহমেদের এই পোস্টের শেষ পারাটি খুবই তাৎপর্যপূর্ণ, এবং তিনি বলছেন যে বহু বছরের দাবির পর বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর হাত থেকে মুক্ত করা গেছে, এটাকে কিভাবে আরো ভালো করা যায় সে আলোচনা করুন, ভাইবার পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া যায় কিনা এটা নিয়ে কথা বলুন, কিন্তু আন্ধাধুন সমালোচনা করেন না। তাতে সরকার বলবে ঠিক আছে, তাইলে প্রধানমন্ত্রীর হাতেই বিচারক নিয়োগের ক্ষমতা থাকুক, তখন কিন্তু আবার মানিক মার্কা বিচারপতি পাইবেন। মানে আগে এই বিচারপতি নিয়োগটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো, প্রধানমন্ত্রী যা চাইতেন সেটাই হতো, মানে সরকার প্রধান। এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু এবারে নিয়োগ প্রক্রিয়া একেবারে একটা কমিটির মাধ্যমে, প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটির মাধ্যমে স্বতন্ত্রভাবে তারা যাচাই বাছাই করে দিয়েছেন। কিছু কিছু বিচ্যুতি ছাড়া এই নিয়োগকে এই সাংবাদিক সঠিকই বলছেন। আমাদেরও তাই মনে হয় যে অন্তত প্রধানমন্ত্রীর হাত থেকে যদি বিচারাঙ্গনকে আলাদা করা যায়, সেটা একটা বড় অর্জন। এখন এই নিয়োগ প্রক্রিয়াকে আরো কিভাবে স্বচ্ছ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমরা এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, শুধু উনি বলছেন আন্ধাধুন সমালোচনা, সেটা কাম্য নয়, সেটা করাও যাবে না। এবং এই ফজলুর রহমানের বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি না করে, মব সৃষ্টি না করে, বরং বিচারাঙ্গনের এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে কিভাবে হতে পারে এসব বিষয়ে চোখ রাখা কিন্তু আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এবং সেই সঙ্গে বলবো যে আমাদের মিডিয়ায় কিন্তু এখনই অগুরুত্বপূর্ণ জিনিসই বেশি আলোচনার সৃষ্টি করে, বেশি ফুটেজ পায় যাকে বলে। আপনারা একটি খবর দেখে থাকবেন যে বাংলাদেশে একটি গবেষণা পরিচালিত হয়েছে, সেই গবেষণায় দেখা গেছে এই দেশের 28% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে। গত 3 বছরে এটা বেড়েছে, প্রতি বছর 3% বেশি করে বাড়ছে দারিদ্র্য সীমার নিচে বাস করা। মানে ওইভাবে চিন্তা করলে প্রতি 10 জনের 3 জন, 100 জনের মধ্যে 28 জন কিন্তু এই দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এটা খুবই অ্যালার্মিং, খুবই শঙ্কার একটি খবর। তো এসব বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে। সস্তা বস্তা পচা জিনিসপত্র নিয়ে বেশি যদি আলোচনা হয়, মিডিয়া যদি ফুটেজ খায়, আমরা বলি না সেরকমটি হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। আশা করি যে আমাদের সবারই সুবুদ্ধির উদয় হবে। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।